হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াক উইথ জাওয়াদ। আজ আমরা এক্সপ্লোর করবো খুবই আন্ডাররেটেড একটা হরর থ্রিলার মুভি তুম্বার। মুভিটি শুরু হয় প্রাচুর্যের দেবীকে ঘিরে একটা মিথোলজিক্যাল কাহিনী দিয়ে। তো প্রাচুর্যের দেবী মূলত হলো অর্থ, সম্পদ, শস্য, ফসল ইত্যাদি এগুলো দেবী, এবং তার গর্ভ থেকে মূলত 16 কোটি দেবী দেবতা জন্ম নেয়। এর ভিতরে তার প্রথম এবং সবথেকে প্রিয় সন্তানের নাম হলো হস্তর। হস্তর মূলত স্বভাবত খুবই লোভী। তার জেদের জোরে চুরি করে নেওয়া হবে আপনার তার যে সোনা দানার যে অংশটা থাকে সেই অংশটা। কিন্তু যখন হস্তর সে শস্য অংশটা চুরি করতে যায়, তখন বাকি দেবতারা মিলে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যেহেতু দেবী সবথেকে প্রিয়, তাই সে কোনোভাবে তাকে রক্ষা করে এবং নিজের গর্ভে ঘুমন্ত অবস্থায় রেখে দেয়। কিন্তু একটা শর্ত থাকে। শর্তটি হলো হস্তরকে কেউ কখনো পূজা করবে না এবং সে সবসময় ঘুমায় থাকবে। 1000 বছর হস্তটা দেবীর গর্ভে ঘুমান্ত অবস্থা থাকে, কিন্তু একটি পরিবার এই হস্তরকে ঘুম থেকে জাগিয়ে তোলে এবং পরে একটি পরিবার মন্দির তৈরি করে পূজা শুরু করে। সিনেমাটির প্রধান ক্যারেক্টার হলো বিনায়ক রাও। মূলত বিনায়কের পরিবারই হস্তরের মন্দির তৈরি করে। বিনায়কের পূর্ব বংশধর মূলত সে গুপ্তধনের সন্ধান জানতে চায়, যেখানে হলো হস্তর ওই যে বললাম যে অর্থ সম্পদের অংশটা চুরি করছে মূলত সোনা। তো সেই সোনা কোথায় রেখেছিল সেই গুপ্তধনের সন্ধান। তো এই গুপ্তধনের খোঁজ করতে গিয়ে বিনায়কের দাদি অভিশপ্ত হয়ে যায়। এই অভিশাপের জন্য তার সিচুয়েশনটা এমন হয়, সে শুধু খাবার খেতে পারবে আর ঘুমাতে পারবে, তাছাড়া কিচ্ছু করতে পারবে না। এবং তার যে খাবারের ক্ষুধা, এই ক্ষুধাও কখনো মিটবে না। এবং এই জন্য বিনায়কের মা এবং বিনায়কের পরিবার তাকে ঘুম পাড়িয়ে রাখার জন্য একটা কথা বলে, সোজা বান্না হাসতে রাজায়গা। এই কথাটা বললেই তার দাদি ঘুমায় যেত। কিন্তু গুপ্তধনের ঠিকানা শুধুমাত্র দাদি জানে। এই জন্য বিনায়ক সবসময় চেষ্টা করতো যে তার দাদি থেকে এই গুপ্তধনের রহস্যটা উদ্ধার করার। কিন্তু এই গুপ্তধনটা এতটাই অভিশপ্ত যে বিনায়কের বাবা, পরে তার ভাই এই গুপ্তধনের লোভে মারা যায়। যখন বিনায়কের মা বুঝতে পারে যে বিনায়কে এই গুপ্তধনের প্রতি লোভ আছে, তখন সে সাথে সাথে বিনায়ককে টুম্বার থেকে অনেক দূরে নিয়ে যায়। কিন্তু 15 বছর পরে বিনায়কের মা যখন মারা যায়, তখন সে এই গুপ্তধনের খোঁজে আবার তুম্বারে ফিরে আসে। সেখানে সে সর্বপ্রথম তার দাদির সাথে দেখা করে, যাকে সে 15 বছর আগে ফেলে রেখে গিয়েছিল। অভিশাপের জন্য বিনায়কের দাদি মারা যায়নি, কিন্তু তার পুরো শরীর পচে গেছে। শরীরটা দেখা যায় যে একটা অনেক বড় গাছ জন্ম নিচ্ছে। এখন বিনায়কের দাদি এবং বিনায়কের ভেতর একটা চুক্তি হয় যে বিনায়কের দাদি তাকে তার গুপ্তধনের রহস্য জানাবে এবং বিনায়ক তাকে মুক্তি দিবে। এখানে মুক্তি দেওয়া বলতে মূলত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া অংশটা বোঝায়। এরপর মুভিতে দেখা যায় বিনায়ক কিছু সোনার কয়েন তার বন্ধুর কাছে বিক্রি করে। তো এভাবে সোনার কয়েন কয়েকটা করে বিক্রি করতে করতে সে ধীরে ধীরে ধনী হতে থাকে। কিন্তু তার বউ জানে যে এই সোনার কয়েনগুলো সে কোথা থেকে আনে। তো বিনায়কের বন্ধু ওই সোনার কয়েনের লোভে বিনায়ককে ফলো করে তুম্বায় চলে যায়। তো এরপর আসে মুভির আসল কাহিনী। আগে বলে রাখা ভালো যে বিনায়ক বুঝতে পারে যে তার বন্ধু তার পিছনে পিছনে তুম্বারে ওই গুপ্তধনের দিকে আসছে, এবং বিনায়ক ইচ্ছা করে সে কী করে যে ওই তার বন্ধুকে ওই প্রাচার্যের দেবী গর্ভ যেখানটা হস্তর ঘুমন্ত অবস্থা থাকে সেখানে পথে নিয়ে যায়। তো যখন বিনায়কের বন্ধু ওই গর্ভে যায়, তখন ওই গর্ভের ভিতরে থাকা হস্ত তাকে আক্রমণ করে এবং বিনায়কের বন্ধুরা বিনায়কের দাদির মতো অভিশপ্ত হয়ে যায়। এরপরে মুভিতে দেখা যায় এই বিনায়ক কীভাবে গুপ্তধন থেকে সোনার কয়েনগুলো আনে। মুভিতে এই পর্যায়ে দেখা যায় যে হস্তরের যে শস্যগুলো পায় না, শস্যের অংশটা পায় না, কিন্তু এখনও ওই শস্যের প্রতি হস্তের লোভ আছে। কিন্তু দেখা যায় যে ওই শস্যকে আবার সে ভয়ও করে। এই জন্য বিনায়ক যখন দেবী গর্ভে যায়, তখন সে কী করে তার চারপাশে আটার যে দানা, শুকনো আটা, সেটা দিয়ে একটা গোল করে ঘিরে দেয়। তো যখন হস্তর এই গোলার সীমানার আসলে এই গোলের সীমানার ভিতরে যদি সে প্রবেশ করতে চায়, সে ধ্বংস হয়ে যাবে। এটাও হস্তর ভালো মতো জানে। এবং হস্তরে খাবারের জন্য বিনায়ক কী করে যে একটা আটা এবং পানি দিয়ে একটা পুতুলের মতো তৈরি করে সে হস্ত দিক ছুঁড়ে মারে। তো যখন হস্ত দিক ওটা ছুঁড়ে মারা হয়, হস্ত তখন ওই আটার দলাটা খাওয়া শুরু করে। তো যতক্ষণ হস্তর ওই আটার দলাটা খায়, ততক্ষণ হস্তরের থলি থেকে যতগুলো সোনার কয়েন সম্ভব হয় অতগুলো সোনার কয়েন নিয়ে বিনায়ক আবার গর্ভ থেকে বেরিয়ে আসে এবং হস্ত সে গর্ভে আটকা থেকে যায়। এভাবে কয়েক বছর কেটে যায়। ততদিনে বিনায়ক শহরের অন্যতম ধনী লোক হয়ে গেছে, কিন্তু বয়সের জন্য তার শরীর আগের তুলনায় অনেক দুর্বল হয়ে গেছে। এই জন্য সে কী করে যে তার ছেলেকে ট্রেন করতে থাকে, যাতে তার ছেলে তারই মতো করে তুম্বার থেকে গুপ্তধনগুলো নিয়ে আসতে পারে।
তো বিনায়ক যখন দেখে যে তার ছেলে এখন পুরোপুরি রেডি, তখন বিনায়ক কী করে, ওই তোমবারের গুপ্তধন সম্পূর্ণ রহস্যটা এবং এই গুপ্তধন কীভাবে আনবে সেটা সম্পর্কে তার ছেলেকে জানায়। বিনায়কের ছেলে বিনায়কের চেয়েও আরও অনেক বেশি লোভী থাকে। সে বিনায়ককে একটা প্ল্যান বলে। তো প্ল্যানটা এমন যে এই বিনায়ক যখন আনে তখন দেখা যায় যে শুধুমাত্র একটা আটায় দলা নিয়ে যায়, অল্প কয়েকটা সোনা নিয়ে চলে আসে। তো বিনায়কের ছেলে যেটা বলে যে আমরা অনেকগুলো আটার ওই দলা বা পুতুল নিয়ে যাব এবং আটার দলা পুতুল একসাথে ছেড়ে দেবো। যখন একসাথে ছাড়বো তখন ওই হস্তরে খাইতেও বেশি সময় লাগবে, আর ততক্ষণে তার ছেলে এবং সে কী করবে, হস্তরে পুরো যে টোপলা যেখানটা ওকে সোনার কয়েনগুলো থাকে পুরো টোপলাটায় নিয়ে চুরি করে আসবে। এখানে হলো মুভির আসল কাহিনী আসে যখন তারা যায়। তো অবশ্য এখানটা একটা বলে রাখা ভালো যে পরিচালক কিন্তু মেটাফরিক্যালি মানুষের মনস্তাত্ত্বিকের ওপর অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিছে। তো মুভিতে দেখা যায় যে যখন হস্তরের জন্য আটার দলাগুলো মানে গর্ভে যাওয়ার পর তারা যখন আটার দলাগুলো বের করতে যায় তখন প্রত্যেক দলার জন্য এক একটা নতুন হস্তর জন্ম নেয়। এখানে পরিচালক হলো মেটাফরিক্যালি এটা বোঝাইছে যে আমাদের সম্পদ, টাকা পয়সা যতই হোক না, আমাদের চাহিদায় কোনো শেষ নেই। এই চাহিদার পিছনে ছুটতে ছুটতে মানুষের পরিণতি ঠিক সেটাই হয় যেটা বিনায়ক এবং তার ছেলের সাথে এখন হবে। বিনায়ক সব আটার দলা নিজের গায়ে বেঁধে নেয়, এই কারণ হলো যাতে হস্তটা ডিস্ট্র্যাক্ট করে নিজের ছেলের জীবনটা রক্ষা করতে পারে। মুভির শেষ সিনে দেখা যায় বিনায়ক হস্তরে থেকে তার দাদিটা ঠিক যেমন অভিশপ্ত হয়েছিল, বিনায়কও ঠিক একইভাবে অভিশপ্ত হয়ে গেছে। বিনায়ক যখন তার ছেলের সামনে এই অবস্থা আসে তখন তার ছেলে তার মুক্তির জন্য আগুন জ্বালিয়ে দেয়। এভাবে মুভিটি শেষ হয়।